সিটি অনুমোদন দিয়েছে, বেসমেন্ট ভাড়া দেওয়া যাবে, উপরে ভাড়া দেওয়া যাবে, রুম এবং কি গ্যারেজও আপনি ইচ্ছা করলে সেখানেও একটা রুম তৈরি করে ভাড়া দিতে পারেন। তখন যখন আপনি এই রেন্টাল ইনকামটা আসবে তখন দেখা যাবে যে আপনার মান্থলি মর্টগেজের যে পেমেন্টটা এটা চলে আসতেছে। আপনার বাড়িটা যখন দাম বেড়ে যাবে তখন আপনার যে বাড়িটা কিনা তখন ওই বাড়িটা থেকে আপনার ইনকাম আসছে। নট অনলি আপনি বাড়ির মালিক হচ্ছেন, আপনার একটা ইনকাম ইনভেস্টমেন্ট বেড়ে যাচ্ছে। আপনি যখন ইনকাম সঞ্চয় এবং একটা পি অ্যাপ্রুভাল লাগবে, আপনাকে ব্যাংক লোন দিতে প্রস্তুত। আমরা অনেক সময় খুব তাড়াহুড়ো করে বাড়ির কিনে আসি, কিন্তু পরে লোকেশনের কারণে অনেক সময় আমাদের ভুগতে হয়। তাহলে সেক্ষেত্রে আপনি যখন বললেনই, তো এক্ষেত্রে আমাদের কোন দিকগুলো সবচেয়ে বিবেচনা আনা উচিত? আমেরিকায় আমরা যারা আসি প্রথমেই তার বাড়ির মালিক হই না, আমাদেরকে ভাড়ায় থাকতে হয়। কিন্তু যদি একটি সঠিক আমরা পরিকল্পনা নেই যে ভাড়ার অর্থ যেটা আমি দিচ্ছি সেটা যদি আমি একটা বাড়ি কিনতে পারি, ডাউন পেমেন্টের টাকাটা জোগাড় করে যদি একটা বাড়ি কিনতে পারি, যে পরিমাণ অর্থ ভাড়া হিসেবে দিচ্ছি একদিন সেটাই আমি সেই অর্থ দিয়েই একদিন গর্বিত একটা বাড়ির মালিক হতে পারি। তো এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ কোনটি? ধন্যবাদ রানা ভাই আপনাকে, আপনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আজকে। কারণ হচ্ছে এই প্রশ্নটা শুধু আপনার না, এই প্রশ্নটা আমরা যারা বাড়ি কিনতে যাই হাজারো মানুষের মনের কথা। কারণ হচ্ছে আমরা অনেকেই আমরা সবাই এখানে ভাড়া দিয়ে থাকি, ভাড়া পে করে আমরা রেন্ট দিয়ে থাকি। সো আমরা নর্মালি যখন একটা বাড়ি কেনার কথা চিন্তা করি তখন সিদ্ধান্তহীনতায় ভুগি যে আমরা আসলে বাড়ি কিনতে পারবো কিনা। তো আপনাকে সেই সাহসী সিদ্ধান্তটা প্রথম নিতে হবে। কারণ সাহসী সিদ্ধান্তটা আপনি যখন নেবেন তখন আপনি সিদ্ধান্ত নেওয়ার পরে আপনার কতগুলো বিষয় চলে আসবে যেগুলো আপনাকে আস্তে আস্তে আপনাকে জানতে হবে। তো ফার্স্ট থিং হচ্ছে আপনার সাহসী যে সিদ্ধান্তটা সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। তারপর আপনি একটা জিনিস যদি ক্যালকুলেশন করে থাকেন, অ্যাজ এ এক্সাম্পল আপনি যদি দেখেন যে আপনি এখানে নিউ ইয়র্ক সিটিতে বাসা ভাড়া খুবই বেশি, সবাই জানে এই জিনিসটা। তো বাসা ভাড়া যদি কারো যদি বাসা ভাড়া 2500 থেকে 3000-এর ভিতরে একটা বাসা ভাড়া হয়, এখন মোরালেস প্রায় সবাইকে এই ধরনের ভাড়া দিতে হয়, কারণ এর চেয়ে কমে বাসা ভাড়া পাওয়া খুবই মুশকিল থাকতে গেলে। হ্যাঁ, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনি যদি বাড়ি কেনার সিদ্ধান্ত নেন, আপনি যদি 7 থেকে 8 লাখ ডলারের ভিতরে যদি একটি বাড়ি কেনার ডিসিশন নেন, তাহলে আপনার আমাদের হিসেবে বর্তমান মর্টগেজ ইন্টারেস্ট রেট অনুসারে আপনার 4 থেকে $4,500 আপনার প্রতি মাসে পেমেন্ট আসতে পারে উইথ ট্যাক্স অ্যান্ড ইন্স্যুরেন্স। আচ্ছা, সো আপনি যদি এই টাকাটা আপনি $3,000 যদি আপনি মান্থলি রেন্ট দিয়ে থাকেন, আর আপনি ওই বাড়িটা নেওয়ার পরে আপনি যদি ওই বাড়ি থেকে যদি আপনি আরো কিছু রেন্টাল ইনকাম পান, এখন সহজভাবে এখন তো আমাদের সিটি অনুমোদন দিয়েছে, বেসমেন্ট ভাড়া দেওয়া যাবে, উপরে ভাড়া দেওয়া যাবে, রুম এবং কি গ্যারেজও আপনি ইচ্ছা করলে সেখানেও একটা রুম তৈরি করে ভাড়া দিতে পারেন। তখন যখন আপনি এই রেন্টাল ইনকামটা আসবে তখন দেখা যাবে যে আপনার মান্থলি মর্টগেজের যে পেমেন্টটা এটা চলে আসতেছে। আচ্ছা, তো ইজিলি আপনি ভাড়ার টাকাটা দিচ্ছেন, এই ভাড়ার টাকা দিয়েই আপনার কিন্তু বাড়ির মালিক হয়ে গেছে, এবং নিজের বাড়ি মানে অন্যরকম একটা আনন্দ, অন্যরকম বিষয়। সো এবং শুধু তা না, আপনি আপনার যে সাহসী পদক্ষেপ বাড়ি কেনার যে পদক্ষেপটা এটা নেওয়ার কারণে আপনি একটা সময় এই বাড়িটা কয়েকটা ধরে 3-5 বছর পরে এই বাড়িটা ভ্যালু বেড়ে যাবে। তো ওইখান থেকে আপনি একটা ইনকাম করতেছেন, কারণ আপনার বাড়িটা যখন দাম বেড়ে যাবে তখন আপনার যে বাড়িটা কিনা তখন ওই বাড়িটা থেকে আপনার ইনকাম আসছে। নট অনলি আপনি বাড়ির মালিক হচ্ছেন, আপনার একটা ইনভেস্টমেন্ট বেড়ে যাচ্ছে। তার মানে এই দুর্মূল্যের বাজারে এবং নিউ ইয়র্ক পৃথিবীর যে শহরগুলো সবচেয়ে ব্যয় বেশি যে সমস্ত শহর, সেখানে যদি আপনি এই যে পরিকল্পনাটির কথা বললেন, এই পরিকল্পনা মোতাবেক যদি আমরা চলি তাহলে আমি মর্গেজও দিতে পারছি, আবার বিনে পয়সায় আমি ওই বাড়িতে থাকতেও পারছি, তাই না? তো এটি একটি অপূর্ব সুযোগ এই প্রশ্নটির জন্য। তা এক্ষেত্রে শুধু বাড়ি কেনার ইচ্ছা হলেই তো হচ্ছে না, সেক্ষেত্রে ক্রেডিট স্কোরের একটা ব্যাপার আছে, ইনকামের ব্যাপার আছে। তো বাড়ি কেনার আগে একজন সাধারণ পরিবারকে বা আমরা যারা কিনতে চাই কোন কোন আর্থিক প্রস্তুতির দিক? আমরা নরমালি বাড়ি কেনার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্ল্যানিং করবেন। প্ল্যানিং করার পরে আপনাকে যে জিনিসগুলো দেখতে হবে, আপনার ইনকাম, তারপরে হচ্ছে আপনার ক্রেডিট স্কোর এবং একটা সঞ্চয়টা হচ্ছে আপনার ডাউন পেমেন্ট দেওয়ার জন্য। সো আপনি যখন ইনকাম, সঞ্চয় এবং একটা পি অ্যাপ্রুভাল লাগবে, আপনাকে ব্যাংক লোন দিতে প্রস্তুত। আর অনেক সময় দেখা যায় আমাদের
আমাদের কমিউনিটিতে যে জিনিসটা দেখা যায় অনেকের ক্রেডিট স্কোর ভালো থাকে না। আপনি যদি প্ল্যানিংটা ঠিকমতো করতে পারেন, আগে থেকে প্ল্যানিং করেন, হ্যাঁ আমি বাড়ি কিনবো, তখন হবে আপনি যে ক্রেডিট স্কোর যদি প্রবলেম থাকে এটা আপনি সলভ করতে পারতেছেন। আপনার ডাউন পেমেন্টে যদি শর্টেজ থাকে সেটা আপনি রিকভার করতে পারতেছেন বাড়ি কেনার পূর্বে। এবং বাড়ি কিনতে গেলে প্রথমত যে জিনিসটা আমরা যে জিনিসটা দেখি, আমাদের অনেক বায়ার আছে, তাদেরকে নিয়ে অনেক বাড়ি দেখানো লাগে, কারণ বাড়ির লোকেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ সবাই সব লোকেশন চুজ করতে হয়, কারণ আমরা যারা কমিউনিটি, আমরা আমাদের বাঙালি কমিউনিটি লোকেশন খুবই গুরুত্বপূর্ণ। বিকজ আমাদের সব কিছু, আমরা স্কুল ডিস্ট্রিক্ট থেকে শুরু করে আপনার আমাদের এরিয়া ক্রাইম, মানে লোকেশন, হ্যাঁ লোকেশনটা, কমিউনিকেশন, বিশেষ করে কমিউনিকেশন, যেহেতু আমরা এই প্রশ্নটা আপনি করতে চেয়েছিলাম যে লোকেশনের যে বিষয়টা, আমরা অনেক সময় খুব তাড়াহুড়ো করে বাড়ির কিনে আসি, কিন্তু পরে লোকেশনের কারণে অনেক সময় আমাদের ভুগতে হয়। তাহলে সেক্ষেত্রে আপনি যখন বললেনই, তো এক্ষেত্রে আমাদের কোন দিকগুলো সবচেয়ে বিবেচনায় আনা উচিত? প্রথম ফার্স্ট থিং হচ্ছে বাড়ি কেনার ক্ষেত্রে কমিউনিকেশন জিনিসটা দেখতে হবে। কারণ হচ্ছে আমরা যারা বাড়ি কিনবো তাদের জন্য কমিউনিকেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে বাস লাইন, সাবওয়ে, বা আমাদের যে মসজিদ, মন্দির, চার্চ, এই বিষয়গুলা, এবং মার্কেট, যে আমাদের নিত্য জিনিসপত্র কেনার জন্য বাজারঘাট সবগুলো আশেপাশে আছে কিনা। তা না হলে একটা পরে দেখা যায় আপনি স্বপ্নের বাড়িটি আপনার জন্য দুঃস্বপ্ন হয়ে যেতে পারে, বোঝা হয়ে দাঁড়াতে পারে। দেখা যাচ্ছে যে এই কারণে হয়তো আপনি ভাড়াটে পাচ্ছেন না, হ্যাঁ, অনেক সময় ভাড়াটির সমস্যাও করে কমিউনিকেশনের কারণে, ভাড়াটির সমস্যা, ওইটা হয়তো গাড়ি ইউজ করতে চায় না, কারণ এখানে তো গাড়ি রাখাটাও একটা সমস্যা, বিশেষ করে সব জায়গায়। এমনকি আমাদের যদি জ্যাকসন হাইটেও তো আমরা জ্যাকসন হাইটস, কিছু কিছু জায়গায়, হিল সাইড, কিছু কিছু জায়গায় এগুলাতে আপনার সচরাচর পার্কিং পাওয়া যায় না। সেটি, তাহলে সেক্ষেত্রে লোকেশনটা একটা গুরুত্বপূর্ণ বিষয় বাড়ি কেনার ক্ষেত্রে। শুধু সুপ্রিয় দর্শক নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে বাড়ি কেনার আগে লোকেশনটাকে আমরা সবচেয়ে আগে প্রায়োরিটি দেব। তো এই ক্ষেত্রে তো বাড়ি হয়তো একজন দেখালো, বাড়ি আমি কিনতে চাচ্ছি, কিন্তু এখানে একটা বিষয় আছে, হোম ইন্সপেকশন, তাই না? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় বাড়ি কেনার ক্ষেত্রে। তো এই কোন কোন বিষয়গুলো অবশ্যই একজন ক্রেতাকে খেয়াল রাখতে হবে? হোম ইন্সপেকশনটা অবশ্যই একজন ক্রেতাকে গুরুত্বের সাথে দেখতে হবে। কারণ হচ্ছে আমি দেখেছি আমার অনেক বায়ার হোম ইন্সপেকশন করতে চায় না। বাড়ির আউটলুক সুন্দর, সবকিছু ঠিক আছে, মনে করছে যে হোম ইন্সপেকশন করে খামাকা কেন আমি $400-500 খরচ করব। কিন্তু আউটলুক দিয়ে হবে না। আপনাকে হোম ইন্সপেকশন আপনি যখন করাবেন, একটা বাড়ির ফাউন্ডেশন, বাড়ির রুফ, বাড়ির হিটিং সিস্টেম, বাড়ির আপনার প্লাম্বিং, সবচেয়ে ইম্পর্টেন্ট থিং প্লাম্বিং সিস্টেম, তারপরে আপনার বাড়ির যে আনুষঙ্গিক বিষয়গুলো, খুঁটিনাটি বিষয়গুলো আপনি জানতে পারবেন। ইভেন রুফ, ছাদ বা এই বিষয়গুলো, কারণ হচ্ছে এগুলা ফাউন্ডেশন যদি সমস্যা থাকে আপনি একটা বিগ প্রবলেমে পড়বেন বাড়ি কেনার পরে। অলসো রুফ ইজ নট লাইক কস্টলি থিং। সো রুফ, আপনি একটা ভালো রুফটার এজ কত হয়েছে, হিটিং ড্রেনেজ সিস্টেমটা কেমন, সো একটা ইন্সপেকশন বাড়ি কেনার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তাই আমার টিভিএন দর্শক বা যারা আমার এই অনুষ্ঠানটি শুনছেন, সবার কাছে অনুরোধ থাকবে, আপনারা বাড়ি কেনার আগে অবশ্যই হোম ইন্সপেকশনটি করবেন, তাহলে আপনি একটু নিশ্চিন্তে থাকতে পারবেন বাড়ি কেনার পূর্বে। তার মানে হচ্ছে যে সুপ্রিয় দর্শক নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনি যে বাড়িটি কিনছেন, 700-800 হাজার দিয়ে বাড়ি কিনছেন, ইটস এ হিউজ অ্যামাউন্ট। তো সুতরাং সেখানে ইন্সপেকশনে হয়তো 500-700 বা বড় জোর $1000 খরচ হতে পারে। এটা খরচ করে কিন্তু আপনি আবার $1,000,000 বা $700 এই যে $8 দিয়ে বাড়িটি কিনলেন, সেটা কিন্তু সিকিউর হিসেবে অনেক সময় আপনি সেভও করতে পারতেছেন। সুতরাং হোম ইন্সপেকশনটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এখন আমি হয়তো বাড়ি কিনতে চাচ্ছি, বাড়ি কেনা তো এক খুব সোজা ব্যাপার, যদি আমার কাছে পয়সা থাকে বা ডাউন পেমেন্ট দেওয়ার মতো যদি অর্থ থাকে, কিন্তু একজন মাধ্যম তো দরকার পড়ে। এক্ষেত্রে যেটা আপনার কাছে প্রশ্ন, যে আপনি একজন রিয়েল এস্টেট এজেন্ট আমার দরকার পড়ে, এই ক্ষেত্রে কেন এই রিয়েল এস্টেট এজেন্টের দরকারই বা কেন পড়ে? তাদের ভূমিকাটাই বা কি থাকে? রিয়েল এস্টেট এজেন্ট অবশ্যই দরকার, কারণ হচ্ছে অনেকে মনে করে থাকেন যে রিয়েল এস্টেট ছাড়া আমরা অনলাইন থেকে খুঁজে বাড়ি বের করব। কারণ বাড়ির অনেক খুঁটিনাটি বিষয় থাকে যারা সাধারণ মানুষ, তারা হয়তো অনেক সময় এগুলো খেয়াল করি না। কারণ একজন রিয়েল এস্টেট এজেন্ট সে যখন এই ফিল্ডে কাজ করে, তার অনেক বিষয়, অনেক এক্সপিরিয়েন্স গেদার করে, তখন একজন বায়ারকে সঠিক, তার জন্য রাইট ফিট একটি বাড়ি খুঁজে দিতে
আমরা সর্বাত্মক চেষ্টা করি যেন আমার বায়ার বাড়ি কেনার পরে হ্যাপি থাকতে পারে, যে আমি একজন ভালো সৎ যোগ্য লোকের হাতে পড়ছি, যার কারণে আমি ভালো একটা বাড়ি পেয়েছি। সো বল, যে এই কারণে একজন রিয়েল এস্টেট এজেন্ট দরকার। কারণ হচ্ছে আমাদের অনেক সময়, আমরা যেহেতু ফার্স্ট টাইম হোম বায়ার, আমাদের অনেক সময় অনেক জানার গ্যাপ থাকতে পারে। আর একজন রিয়েল এস্টেট এজেন্টের যখন আপনি হেল্প নেবেন তখন আপনাকে সে যে সমস্যাগুলো, আপনার যে উইকনেসগুলো আছে সেগুলা ফাইন্ড আউট করে দিতে পারবে। কিন্তু আমরা তো এরকম শুনি অনেক সময় রিয়েল এস্টেট এজেন্ট যারা আছে তারা তাড়াতাড়ি একটা বাড়ি ক্লোজিং করতে পারলে তার একটা ভালো ইনকাম হয়। সেক্ষেত্রে আমি সৎ বা অভিজ্ঞ রিয়েল এস্টেট কিভাবে যারা আপনার একটা বায়ারের সাথে হাইড করবে কোনো কিছু বা তাড়াতাড়ি করবে, আমি মনে করব যে উনি সৎ রিয়েল এস্টেট না, রিয়েল এজেন্ট না। আচ্ছা, কারণ হচ্ছে বায়ার একদিনের জন্য না, আপনার একজন বায়ার থেকে কিন্তু আরো বায়ার আপনার কাছে আসবে। সো অবশ্যই আপনাকে সৎ হতে হবে এবং দক্ষ হতে হবে। আপনি যদি একজন বায়ারকে ভালো সার্ভিস দিতে পারেন, পরবর্তীতে এটা নট অনলি বায়ার, একটা রিয়েল এস্টেট এজেন্ট জন্য এটা ফিউচারের বিষয় আছে। কারণ রিয়েল এস্টেট এজেন্ট যারা এই ফিল্ডে অনেকদিন কাজ করবে, তো তাদেরকে অবশ্যই যদি সৎভাবে সঠিকভাবে কাজ করে যেতে হয়, তাহলে সততার সাথে কাজ করতে হবে।